সেদিনের সেই রাতটা ছিল আমার জীবনের একটি ভয়ঙ্কর রাত। ওই রাতে ছিল বৃষ্টি, ওই রাতে ছিল ঝড় তুফান, আর একদিকে শ্বশুরাব্বা আর আমি। ওই রাতটা এমন এক রাত ছিল যেই রাতের কথা কল্পনা করলেও আজও আমার মনে পড়ে সেদিন কি হয়েছিল আমার সঙ্গে। তো বন্ধুরা, শ্বশুরাব্বা আমার সঙ্গে সারাটা রাত আসলে বাইরে ছিল জ্বর, আর এদিকে আমার মনের ভিতরে সে তুলে দিয়েছিল এক নতুন জ্বর। আমার স্বামী দীর্ঘদিন যাবৎ সে একজন প্রবাসী। প্রবাসী হওয়ার কারণে সে আমাকে আসলে শারীরিকভাবে কখনোই আমাকে সন্তুষ্ট করতে পারেনি, কখনোই সে আমাকে আসলে তৃপ্তি দিতে পারেনি। আমি তার স্ত্রী হলেও সে কখনো আসলে স্ত্রীর দায়িত্ব পালন করতে পারে নাই। সে আমাকে প্রবাস থেকে আমার যখন যেটা লাগতো খরচ পাতি আমাকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখত। কিন্তু বন্ধুরা, আমি একজন বাংলার বউ হিসেবে বাংলার একজন স্বামীর কাছ থেকে আমার যেই জিনিসটা পাওয়ার কথা সেই জিনিসটা আমি পাচ্ছি না। দিন শেষে আমি একজন মানুষ, আমার শরীরে রক্ত আছে, পানি আছে, আমার মাংস আছে, হ্যাঁ, আমার একটা চাহিদা আছে। কিন্তু আমার স্বামী আমাকে বিয়ে করে আমাকে এক বাচ্চার মা করে সে যে বিদেশে গেল, সে আর আসার নাম নিল না। আসলে প্রবাসীরা চাইলেই হুট করে আসতে পারে না, কিন্তু আমরা যদি আবার অন্য কোনো ছেলের সঙ্গে বাহিরে কোনো পরপুরুষের সঙ্গে পরকীয়া করি, এতেও আমাদের সমস্যা। কিন্তু বন্ধুরা, একটাবার কি আপনারা চিন্তা করে দেখেছেন এই প্রবাসীর বউগুলা কি করবে? তাদের যে একটা জীবনের একটা চাহিদা আছে শরীরের, তারা সেটা কিভাবে মেটাবে? তাছাড়া আমি একটা জোয়ান মোর্দা মেয়ে, আমার 16 বছরে বিয়ে হয়েছে, 18 বছরে আমার একটা মেয়ে হয়েছে, আমার মেয়ের বয়স প্রায় 3 বছর। এদিকে আমার স্বামী রাসেল মিয়া অনেক দিন যাবৎ সে একজন ওমান প্রবাসী। সে ড্রাইভিংয়ের কাজ করে, ওইখানে মালিকের গাড়ির ড্রাইভিং করে। তো আমার স্বামীর মোটামুটি একটা ডুপ্লেক্স বাড়ি আছে গ্রামের মধ্যে, বাউন্ডারি দেওয়া ওয়াল, পুকুর ঘাট, মানে টাকা পয়সার দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধুরা, আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে একটা পুরুষ মানুষের। বাজার হাট করতে গেলে আমার শ্বশুর আব্বা তিনি সব বাজার হাট করেন, জমি জমা যেগুলো আছে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু তিনি নিজেই দেখাশোনা করেন। এদিকে বাড়িতে আমার শাশুড়িও নেই, শুধু আমার একজন ননদ আছে। ননদের বয়সও খুব কম, মাত্র 10 বছর। সে ক্লাস 6-এ পড়াশোনা করে। তো যাই হোক, এই হচ্ছে আমার পরিবার। কিন্তু একটা পুরুষ মানুষ নেই, আমার কোনো দেবর ছিল না যে আমি তার সঙ্গে একটু লাইন টাইন মারব বা নিজের যে একটা চাহিদা পূরণ করব, এই রকম অবস্থাও ছিল না। তো আমি বাসার বাইরেও খুব একটা বেশি যেতে পারতাম না। কিন্তু বন্ধুরা, এইভাবে কতদিন? দিন শেষে তো আমি একটা মানুষ। হ্যাঁ, আসলে আমি আর পারতেছিলাম না। আমি আমার স্বামীর কাছে অনেকবার আমি বলেছি, ওগো তুমি, আমাদের তো অনেক টাকা পয়সা আছে, আমাদের নিজস্ব একটা বাড়ি আছে, জমি আছে, ব্যবসা আছে, অনেক ফিশারিও আছে, আমাদের মাছের বিজনেস আছে। তুমি দেশে আসো, দেশে এসে এবার একটা বিজনেস করো। দেখো, তুমি আমাকে ছেড়ে ওই দূর প্রবাসে বিদেশে চলে আছো, কিন্তু এইদিকে আমার কি অবস্থা? তুমি কি একটাবার খুঁজ নিয়েছো? একটাবার খবর নিয়েছো? দেখো, আমিও তো একটা মানুষ, আমারও তো সহ্য হতে হবে। আমি আর নিজেকে কোনোভাবেই পারতেছি না সামলাতে, কোনোভাবেই আর আটকাতে পারতেছি না। দিন শেষে আমারও তো কষ্ট হয়, আমি মানুষ। কিন্তু আমার স্বামী, সে আমার কোনো কথাই যেন বুঝতে পারে না, সে আমার কোনো কথারই যেন কোনো মূল্য দেয় না। আমাকে বলে, আমার মতো প্রবাসী কি আর নাই? তোমার মতো প্রবাসীর স্ত্রী কি আর নাই? দেখো, সবাই যেভাবে থাকে তুমিও সেভাবে থাকো। আরে বাবা, টাকার উপরে কোনো সিস্টেম আছে নাকি? হ্যাঁ, তোমাকে আমি কি অভাব লাগছি? সোনা দানা গহনা, গোল্ডেন ডায়মন্ড, বাড়ি চেয়েছো, বাড়ি দিয়েছি, যখন যেটা চেয়েছো টাকা পয়সা সব কিছু দিয়ে তোমাকে আমি ভরে রেখেছি। আরে এইরকম কয়টা বউ পায়? হ্যাঁ, এত টাকা পয়সা সোনা দানা কয়জনে পায়? তোমার 7 পুরুষের ভাগ্য যে তুমি আমার মতো একটা স্বামী পেয়েছো। তোমাকে সোনা দানা থেকে শুরু করে টাকা পয়সা, হ্যাঁ, কোনো কিছুর কখনো আমি অভাব রাখি নাই। কিন্তু আমি তাকে সব কিছুই বলেছি, দেখো তুমি যা করেছো করেছো, কিন্তু আমি তো একটা মানুষ, আমারও তো নিজের বলতে কোনো কিছু আছে, আমারও তো কিছু একান্ত চাও পাওয়া থাকে।
তুমি রাতের বেলা কিভাবে থাকো জানি না, কিন্তু আমার খুব কষ্ট হয়, আমি আর থাকতে পারি না। প্রতিটা রাত জানে আমার চোখের পানি টলমল করে, আমি আর নিজেকে কোনোভাবেই আটকাতে পারতেছিলাম না। কিন্তু আমার স্বামী সে আমার কোনো মূল্যই বুঝল না। যতটুকু শুনেছি পাড়াপড়শির কাছ থেকে, আমার স্বামীর বন্ধুদের কাছ থেকে, সে নাকি ওমানে আর একটা বিয়ে করেছে, একটা ভারতীয় মেয়েকে বিয়ে করে সে নাকি ওখানে সংসার করে। এই জন্য সে আসলে আমাদের দেশে আসতে পারে না, কারণ তাকে তার ওই স্ত্রী বাধা দেয়। সেখানে সে স্ত্রী নিয়ে, ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে বেশ সুখেই আছে, সংসার করতেছে। আর আমাকে টাকা পয়সা যা লাগে তা তো দিচ্ছেই। তো এই জন্য সে আর আমার কথা টান পড়ে না। কিন্তু বন্ধুরা, এভাবে কদিন, আমি একটা রক্তে মাংসে গড়া মানুষ, একটা মেয়ে মানুষ আসলে কতদিন থাকতে পারে এইভাবে স্বামী ছাড়া? আপনারাই বলেন। বন্ধুরা, আসলে আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল। সে আমাদের গরু, তারপর হচ্ছে আমাদের জমি জমা, এগুলো দেখাশোনা করে। তো বেশ কয়েকদিন যাবৎ শ্বশুরের শরীরটা বেশ খারাপ যাচ্ছে, অসুস্থ। এই জন্য সে একটু বাসায় আসে। তো এই ছেলেটার দেখলাম শরীর, হাইট, ওয়েট, বডি সব কিছুই একদম পারফেক্ট। একেবারে 20 বছরের একটা টকবগে যুবক। আর এইরকম একটা টকবগে একটা যুবকই আমি এতদিন খুঁজতেছিলাম মনে মনে। কিন্তু আমি তো বাসার বাহিরে খুব একটা বেশি বের হই না, বা তেমন কোনো দরকারও পড়ে না। কিন্তু এখন থেকে ভাবতেছি আমি আমার জমি জমা, তারপর ফিশারির যে বিজনেসগুলো, এগুলো একটু দেখাশোনা করব শ্বশুরের পাশাপাশি। শ্বশুর অসুস্থ হওয়ার কারণে আমি এই ব্যবসাটা টুকটাকভাবে দেখাশোনা করতেছিলাম। তো যাই হোক, ওই ছেলের সঙ্গে আমার একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। ওর নাম ছিল জয়নাল। জয়নাল ছিল গ্রামের একেবারে কৃষকের একজন ছেলে। কৃষকের ছেলে হলেও বন্ধুরা, অত পরিশ্রম করে ওর বডি, বাপ রে বাপ, হ্যাঁ, শহরের জিম করা ছেলের চাইতেও ওর বডি অনেক বেশি স্ট্রং। ওকে দেখে আমার বেশ ভালো লাগলো। তবে সমস্যা হচ্ছে ও তেমন একটু সুন্দর না, ছেলেটা একটু কালো। বাট কালো হলেও কালোর ভিতরে কিন্তু আসল হিরে লুকিয়ে থাকে। ওকে আমি ওর সঙ্গে কথাবার্তা বললাম তোমার কি গার্লফ্রেন্ড আছে? ও বলল না ম্যাডাম। আমি বললাম তোমার দেশের বাড়ি কোথায়? বলল রাঙামাটি। আমি বললাম তাই নাকি? তখন বলল হ্যাঁ ম্যাডাম। তো আমি বললাম তুমি বিয়ে শাদী করছো? বললাম না ম্যাডাম। তো আমি চিন্তা করলাম পড়াশোনা কতটুকু করছো? বলল ম্যাডাম পড়াশোনা খুব একটা বেশি করি নাই, তবে ক্লাস 6 তাবাদ পড়ছিলাম, পরে টাকার জন্য আর পড়তে পারি নাই। আরে আমি তো এরকম একটা অশিক্ষিত, একটা মূর্খ কামলা লোকেই আমি খুঁজতেছিলাম, কাজের ছেলে, যে আমাকে প্রচুর পরিমাণে আমাকে প্রাধান্য দিতে পারবে। হ্যাঁ, গোপনে গোপনে এইরকম একটা লোক আমি এতদিন খুঁজতেছিলাম। তখন আমি বললাম জয়নাল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন জয়নাল আমাকে বলল ম্যাডাম বলেন না, আপনি আমার মালকিন। আরে আপনি আমাকে যা বলবেন আমি তো তাই শুনতে বাধ্য। আমি বললাম জয়নাল, সত্যি কথা বলতে আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে, তুমি কি পারবে? তখন ও আমাকে বলল ম্যাডাম আপনি আমাকে বলেই দেখুন, পারবো না কেন? আপনি আমার ম্যাডাম, আমার মালিক, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তখন আমি বললাম তুমি তোমার স্যারের কাছে কিন্তু এই কথাটা বলতে পারবে না বিদেশে, আর আমার শ্বশুর যিনি তার কাছেও কিন্তু বলতে পারবে না, আমাকে প্রমিস করো। তখন ও আমাকে প্রমিস করলো ম্যাডাম আমি কারো কাছে বলবো না। কাজটা কি ম্যাডাম? তখন আমি ওকে বললাম আসলে জয়নাল, তুমি তো জানো তোমার স্যার অনেক দিন যাবৎ বিদেশে আছে। আসলে আমি তার স্ত্রী, কিন্তু বিশ্বাস করো আমার জীবনে কোনো সুখ নেই। এই যে এত টাকা পয়সা আমার আছে, সব কিছু আছে, হ্যাঁ, কিন্তু সব কিছু থেকেও আমার জীবনে কোনো সুখ নেই। জয়নাল, তুমি যদি আমাকে সুখ দিতে পারো, তুমি এখানে স্যালারি কত টাকা পাও? ও বললো ম্যাডাম 10,000 টাকা পাই সারাদিন কাজ করে। আমি বললাম আমি তোমাকে প্রতি মাসে 20,000 টাকা দেব। তুমি আমাকে শুধু রাতে যখন শ্বশুর ঘুমিয়ে পড়বে আমার রুমে তখন তুমি চলে আসবে, তারপর তুমি আমাকে তোমার ওই স্যার যেটা আমার সঙ্গে করে তুমি সেটা আমার সঙ্গে করবে। ও বলল ম্যাডাম আপনি এসব কি বলতেছেন? দেখেন আমি টাকার জন্য এই সমস্ত কাজ করতে পারবো না। তাছাড়া যদি আপনার শ্বশুর জানতে পারে বা কেউ যদি জানতে পারে ম্যাডাম আমাকে তো মেরেই ফেলবে। আমি বললাম তোমাকে মারবে না, কেউ কিচ্ছু বলবে না, আরে কেউ জানতেই পারবে না,
শোনো, তুমি যদি আমার কথা মতো কাজ না করো আমি তোমাকে চাকরি থেকে বিদায় করে দিব, আমি নতুন একটা ছেলে নিয়োগ দিব। তখন ও চাকরি বাঁচানোর জন্য বলল, ম্যাডাম আমি আপনার সব কথা শুনতে রাজি, আমি আপনার সব কাজ করব, বলুন আমাকে কি করতে হবে। এতদিন পর আমি একটা ছেলে পেয়েছি বন্ধুরা। সত্যি কথা বলতে জয়নালকে আমার খুব ভাল লাগে। কেন ভাল লাগে জানেন? ছেলেটা সারা দিন পরিশ্রম করে, খুব হার্ড ওয়ার্ক করে। হ্যাঁ, তাছাড়া ওর বডি ফিটনেস দেখলে পুরাই বন্ধুরা একেবারে মাথা নষ্ট। আরে এরকম একটা ছেলেই তো আমি খুঁজতেছিলাম। সত্যি কথা বলতে বন্ধুরা আমি একেবারে পুরো পাগল হয়ে গিয়েছিলাম, কি যে করব। তো আমার মেয়েটা, ওর 3 বছর, ওকে ঘুম পাড়িয়েছিলাম। ঘুম পাড়ানোর পর আমি শ্বশুরের রুমে গেলাম, দেখলাম শ্বশুর আব্বাও ঘুমিয়ে আছে আর সে একটু অসুস্থ। তো রাত যখন 11টা বাজে তখন আমি দরজাটা খুললাম বাসার। খোলার পর আমি জয়নালকে কল দিয়ে বললাম, জয়নাল তাড়াতাড়ি চলে আসো, কেউ নেই। তো জয়নাল আসলো। ওই দিন 11:30টার দিকে ওকে আমি বাসার ভেতরে ঢুকিয়েছিলাম। তারপর বন্ধুরা সকাল ভোর 5টার সময় ওকে আমি আমার রুম থেকে বের করি। এই 11:30 থেকে 5টা পর্যন্ত আমার কোনো ঘুম হয় নাই। ওই দিন আমি, জয়নাল আমাকে এত সুখ দিয়েছে যা বলার বাইরে। কিন্তু একটু সমস্যা ছিল, ও খুব একটা বেশি পারত না। আসলে ওর শরীরটা যেমন স্ট্রং, মানে বডি ফিটনেস তো খুবই ভালো, কিন্তু ছেলেটা মনে হয় আসলে পুষ্টিকর খাবার খুব একটা বেশি খায় না। ঠিক আছে, বেশিক্ষণ পারলো না, মাত্র 1-2 ঘন্টা গিয়েই শেষ। পর ও বলে, ম্যাডাম আর পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি, ঘুমিয়ে পড়লো। আমিও আর কিছু বললাম না। 5টার সময় ওকে ঘুম থেকে দেখে আমি বললাম, জয়নাল তুমি চলে যাও। তো যাই হোক, আসলে একটা কথা আছে না যে নাই মামা তাকে কানা মামাও ভালো। তো জয়নাল আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু সুখ দিত আমার ততটুকুতেই আপাতত আমি মেনে নিতাম। আমি ভাবতাম যাক ছেলেটা হয়তো আস্তে আস্তে ও পারবে, হয়তো ধীরে ধীরে ও আমাকে আরও অনেক বেশি ভালোবাসা দিবে। হ্যাঁ, আমি এভাবে ওকে নিয়ে প্রতিদিন এরকম করতাম। কিন্তু বন্ধুরা আসলে একটা কথা আছে না, গরিবের সুখ বেশি দিন কপালে আসলে জুটে না, বেশি দিন থাকে না। একদিন আমি শ্বশুরের কাছে ধরা পড়ে যাই। আসলে কি বলবো, জয়নাল মনে হয় আজকে কোনো ট্যাবলেট খেয়ে এসেছে। ওই রাতে ও আমাকে এমন জুড়ে, কি বলবো বন্ধুরা। তারপর আমি এত বড় এক অদ্ভুতভাবে চিৎকার করলাম, শ্বশুর আব্বা তো ঘুম ভেঙে চলে আসলো, মনে করলো চুর আসছে কিনা। তো এসেই আমার দরজাটা খোলা ছিল, ওই দিন রাতের দরজাটা লাগাইতাম ভুলে গেছি। শ্বশুর সেদিন আমাকে হাতে নাতে ধরে ফেলে। তারপর শ্বশুর আব্বা আমাকে বলে, বৌমা তুমি এটা কি করতেছো, আর এইটা কে? জয়নাল তুই? শ্বশুর আব্বা সেদিন আমাকে আর জয়নালকে হাতে নাতে ধরে ফেলে। তারপর শ্বশুর আব্বা তো ওই রাতে পুরো ফায়ার হয়ে গিয়েছিল, পুরো ফায়ার হয়ে গিয়েছিল। শ্বশুর আব্বা বলতেছে, বৌমা আমি বাড়িতে থাকা অবস্থায় তুমি আমার অবর্তমানে একটা কাজের ছেলের সঙ্গে শেষ পর্যন্ত চি 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 চি। এই গ্রামে যাওয়ার একটা মান সম্মান যা কিছু ছিল তুমি সব কিছু বৌমা একদম ধুলায় মিশিয়ে দিয়েছ। দাঁড়াও, আমি এখনই আমার ছেলে রাসেলকে আমি কল দিয়ে বলতেছি, আর তোমাদের কুকীর্তি আমি দেখাচ্ছি। তারপর বন্ধুরা আমার শ্বশুর আব্বা আমাদের এই যে দুজনকে আমরা এক রুমে, সে মোবাইলে ভিডিও ধারণ করে। তারপর সে সিদ্ধান্ত নেয় আমার স্বামীর কাছে, মানে তার ছেলের কাছে, সে দুবাইতে এটা পাঠাবে হোয়াটসঅ্যাপে। তখন আমি জয়নালকে তাড়াতাড়ি গাড় ধাক্কা দিয়ে বের করে দিলাম, দিয়ে আমি ওয়াইফাই লাইনটা বন্ধ করলাম। ওয়াইফাই লাইনটা বন্ধ করে আমি শ্বশুর আব্বার পায়ে সেই যে ধরলাম, আমি বললাম, বাবা আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। শ্বশুর আব্বা আমার কোনো কথাই শুনতেছে না, বলতেছে আমার ছেলেটা দিনের পর দিন রাতের পর রাত সে প্রবাসে, হ্যাঁ এই মাথার গাম পায়ে ফেলে সে এত টাকা ইনকাম করতেছে, আর তুমি কিনা এই সমস্ত করে বেড়াচ্ছ। তখন আমি বাবাকে বললাম, বাবা আপনার ছেলে যে দুবাইতে আর একটা বিয়ে করে নাই, আপনি কি বলতে পারবেন আমাকে? আপনি তো সব কিছুই জানেন বাবা, কিন্তু আপনি তো আমাকে কোনোদিনও বলে নাই। আজকে বিয়ের আমাদের প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে আমাকে বিয়ে করে একটা বাচ্চা জন্ম দিয়ে সেই যে বিদেশে গেল, আর তো আর তার কোনো নামগন্ধ নাই। বাবা আপনার কাছে কি আমাকে কোনো মানুষ হয় না? আমি কি রোবট?
আমার কি কোনো চাওয়া পাওয়া নেই? আমার কি কোনো চাহিদা নেই? আমি কি সারা জীবন এভাবে একা একাই থাকবো? আমি গরিব বলে কি আপনারা যা মন চায় আমার সঙ্গে তাই করবেন? হ্যাঁ, এটা আপনারা কোন আইনে পেয়েছেন? শ্বশুরাব্বা তখন আমার কথায় সে চুপ হয়ে গেল। বলল, আমার ছেলে রাসেল বিয়ে করেছে দুবাই, এই কথা তোমাকে কে বলল? তখন আমি বললাম, বাবা, আমি জানতে পেরেছি। দেখেন বাবা, আপনারা যদি আপনার ছেলের কাছে ভিডিও পাঠান বা কালকে হয়তো গ্রামের লোকজন জানবে, এতে কিন্তু মান সম্মান আমার চাইতে আপনারই বেশি নষ্ট হবে। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কি করবেন। দেখেন আব্বা, আমি একটা মেয়ে মানুষ, দুদিন পর আপনারও তো একটা মেয়ে আছে, তনয়া, ওরা তো বিয়ে দিতে হবে। ও যখন স্বামীর ঘরে যাবে, স্বামীর যখন সুখ শান্তি দিতে না পারবে, তখন আপনি কি করবেন? শ্বশুরাব্বা তখন একটু চুপ হয়ে গেল। তখন শ্বশুরাব্বা আমাকে বলতেছে, বৌমা, সব কিছুই বুঝলাম, কিন্তু তাই বলে ও আমাদের বাড়ির একজন কাজের ছেলে, আমাদের গরু রাখে, আমাদের পুকুরে কাজ করে। তুমি আমাদের বাড়ির পুত্র বউ হয়ে কাজের ছেলের সঙ্গে এসব? বৌমা, না, সব কিছুই তোমার ঠিক আছে, কিন্তু বৌমা আমি এটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারলাম না। বৌমা, তুমি আমাকে যতই যা বলো, এটা কিন্তু আমি মোটেও আসলে মানতে পারতেছি না। তখন আমি বললাম, বাবা, এছাড়া আমার কোনো উপায় ছিল না, আমি কি করব? তখন শ্বশুরাব্বা আমাকে বলল, তুমি আমার কাছে বলতে, আমাকে বলতে, তারপর বন্ধুরা কি বলবো? হ্যাঁ, আসলে সেদিন রাতে খুব বেশি বৃষ্টি হচ্ছিল। এখন তো বৃষ্টির সিজন, বর্ষার সময়। শ্বশুরাব্বা আমাকে দেখে সে আর রূপ সামলাতে পারল না। আমাকে বলল, তোমার শাশুড়ি তো অনেক দিন যাবৎ আসলে বেঁচে নেই। তাছাড়া আমার ছেলের সয় সম্পত্তি সব কিছু তো আমিই সামলাচ্ছি, আর আমার ছেলের বউটাকে কি আমি সামলাতে পারবো না? শ্বশুরাব্বা তখন উল্টো সুর দিচ্ছে। তার মুখের ভঙ্গিমা, সুর, সঙ্গীত মনে হলো আমার কাছে কিছুটা ভিন্ন। আমি বললাম, শ্বশুরাব্বা, আপনি কি বলতেছেন? আপনি আপনার ছেলের বউকে সামলাবেন মানে? শ্বশুরাব্বা আমাকে বলল, ও, এখন বাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? শুনো, তোমাকে আর এত কিছু ভাবতে হবে না। এই কথা বলেই শ্বশুরাব্বা আমাকে হাত দিয়ে খেলা মেরে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর সে দরজাটা লাগিয়ে দিল, জানালা না সব কিছু লাগিয়ে দিল। তখন সে লাইটটা অফ করে দিল। আমি বললাম, বাবা, আপনি লাইট বন্ধ করলেন কেন? বলল, আরে আমি তোমার শ্বশুর না, যদি তুমি লজ্জা পাও। আমি বললাম, বাবা বাবা বাবা, আপনার তো দেখতেছি বেশ বুদ্ধি। তারপর বন্ধুরা, ওই রাতে বাহিরে তাড়া দিচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় তুফান বৃষ্টি, আর এদিকে শ্বশুরাব্বা আমার পুরো শরীরে, আমার পুরো একদম পুরো কাঁপন ধরিয়ে দিয়েছে, পুরো জ্বর বয়ে দিচ্ছে। শ্বশুরাব্বা রাত 12টা থেকে শুরু করে একেবারে সকাল 6টা পর্যন্ত, কি বলবো, একেবারে পুরো পাগলা গুড়া। একটা গান আছে না, ছুটেছে আমার পাগলা গুড়া, শ্বশুরাব্বা এইরকম শুরু হয়েছিল। তো যাই হোক, ওই দিন আমি আমার শ্বশুরের আসল রূপটা আমি দেখেছিলাম। ওই দিন আমি আমার শ্বশুরের আসল চেহারাটা আমি দেখেছিলাম। আসলে আমার শ্বশুর যে মানে এইরকম একজন দানব পুরুষ আমার পাশে রেখে, আর আমি কিনা এতদিন আসলে এই কষ্টে আমি ভুগতেছি। কি বলবো বন্ধুরা, মানে বলার মতো আমার কাছে আর কোনো ভাষা ছিল না, যে আমার শ্বশুর আব্বার মতো একটা মানুষকে আমি রেখে, হ্যাঁ, আসলে আমি এরকম চাহিদার জন্য আমি কিনা ভুগতেছি। তো যাই হোক, তখন আমি একদিকে কান্নাও করতেছি, আবার আমার খুব হাসিও পাচ্ছে। শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা, তুমি কাঁদতেছে কেন? সত্যি কথা বলতে বন্ধুরা, আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি তখন শ্বশুর আব্বাকে বললাম, বাবা, এই কান্না কোনো দুঃখের কান্না না, এই কান্না হচ্ছে সুখের কান্না। আজকে 10টা বছর হয়ে গেছে, আজকে 10টা বছর হয়ে গেছে আমি স্বামীর সুখ পাচ্ছি না, সুহাগ পাচ্ছি না, আদর পাচ্ছি না। আমার স্বামী আমাকে ছেড়ে দুবাই পড়ে আছে। স্বামীকে আমি কল দিলে আমার স্বামী আমাকে বলে, তোমাকে গোল্ড দিয়েছি, স্বর্ণ দিয়েছি, টাকা দিয়েছি, বাড়ি দিয়েছি, তুমি আর কি চাও আমার কাছে? কিন্তু আমার স্বামী এটা বুঝতে পারতেছে না
যে আমি কিভাবে থাকবো, আমার তো কোনো কিছু করার নাই, আমি অসহায়। তাছাড়া আপনার মতো এরকম একটা দানব শ্বশুর আমি বাড়িতে রেখে দিনের পর দিন আমি কষ্ট করেছি, আর রাতের পর রাত আমি কতটা অসহায়ত্ব ছিলাম সেটা আমি বলে বোঝাতে পারবো না। শ্বশুর আব্বা তখন আমাকে বলল, বৌমা, সত্যি কথা বলতে আরও অনেক আগে থেকেই তোমার প্রতি আমার নজর ছিল, কিন্তু তুমি আসলে বিষয়টা কিভাবে নিবে এই জন্য তোমাকে কখনো কোনো দিন আমি এই বিষয়ে জোর করি নাই বা চাপাচাপি করি নাই। আমি চাইলেই তোমার সঙ্গে জোর করতে পারতাম, আমি চাইলেই আমার চাহিদাটা আমি পূরণ করে নিতে পারতাম। কিন্তু বৌমা, আসলে আমার ছেলে আমাকে অনেক বিশ্বাস করে। হ্যাঁ, তাছাড়া আমার আসলে বিজনেস করে, আমি শহরে বিজনেস করেছি, আমার তেমন কোনো কিছু ছিল না। আমার ছেলের চাকরি বিদেশে গিয়ে এত টাকা পয়সার মালিক হয়েছে। আর সত্যি কথা বলতে তুমি যে বললো না যে ও আর একটা বিয়ে করেছে ভারতের একটা মেয়েকে, আসলে এই সত্যি কথাটা আজকে আমি তোমার কাছে শেয়ার করতে যাচ্ছি। আসলে বৌমা, সত্যি কথা কি জানো? সত্যি কথাটা হচ্ছে ও আসলে যেই বাসাতে জব করে, হ্যাঁ, একটা ওই ইন্ডিয়ান একটা মেয়ে ওই বাসাতেই চাকরি করে। তাছাড়া ও অনেক পুরাতন, মালিক ওকে খুব বিশ্বাস করে। তো ওরা দুজন একসঙ্গে থাকতে থাকতে একে অন্যের সঙ্গে তারা বেশ পরিচয় হয়ে গেছে। তারপর তাদের ভিতরে একটা সম্পর্ক হয়ে গেছে। এই জন্য ওরা একজন আরেকজনকে বিয়ে করে ফেলেছে। আর ওই ইন্ডিয়ান মেয়েটা, ও অনেক টাকা, ও বিদেশে আসলে যতদিন থাকে ও যা টাকা পয়সা ইনকাম করছে সব টাকা পয়সাই আমার ছেলের কাছে দিয়ে দেয়। ওর আসলে মা বাবা কেউ নেই তো ওর ওই ইন্ডিয়াতে। এই জন্য আমার ছেলে ওকে বিয়ে করে ওইখানে সংসার করতেছে। আমার কাছে এই কথাটা ও অনেক আগেই আমার কাছে বলেছে। কিন্তু বৌমা, কোন মুখে এতদিন এই সত্য কথাটা আমি তোমাকে বলবো? বিশ্বাস করো, আমার বলার মতো কোনো ভাষাই ছিল না। আমি অনেকবার চেয়েছিলাম যে তোমার কাছে এই সত্য কথাটা আমি বলে দেব, কিন্তু যতবারই আমি তোমার কাছাকাছি এসেছি এই কথাটা বলার জন্য তোমাকে, ততবার আমার বিবেক আমাকে নাড়া দিয়েছে, ততবারই আমার বিবেক আমাকে বাধা দিয়েছে। তোমাকে যদি আমি এই সত্য কথাটা বলেই ফেলতাম, তুমি তো অনেক আঘাত পেতে, কষ্ট পেতে, তোমার তখন এই সংসারের প্রতি যে একটা টান, একটা আগ্রহ, একটা মায়া, তখন এটা আর থাকতো না। এমনও হতে পারে তুমি এই সংসার ছেড়ে অন্য কোনো পরপুরুষকে বিয়ে করে তুমি এই সংসার ছেড়ে চলেও যেতে। এই জন্য বৌমা, আমি এই সত্যি কথাটা বলার মতো কখনো আমার সাহস হয়ে ওঠে নাই। বৌমা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছ থেকে অনেক বড় একটা সত্য লুকিয়ে ফেলেছি, যার কারণে আমার ছেলেও আর এই দেশে খুব একটা বেশি আসে না। ও নিজেও আসলে নিজের কাছে খুব লজ্জিত। ও আমার কাছে মাঝে মধ্যে কল দিয়ে কান্নাকাটি করে, কিন্তু কি করবে, ওইখানে একটা মেয়ের সঙ্গে ওর সম্পর্ক হয়ে গেছে। এখন যেটা হওয়ার ছিল এটা তো আর আটকাতে পারবো না, এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। ওইখানে ওর স্ত্রী আছে, একটা ছেলে, একটা মেয়ে আছে। হ্যাঁ, এই জন্য ও আসলে আসে না, ও চায় না আসলে তোমাকে দেশে এসে কষ্ট দিতে। এই জন্য বৌমা, ও তোমাকে প্রতি মাসে তোমার যত খরচ লাগে সম্পূর্ণ টাকাটাই আসলে তোমার ব্যাংকে, তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। এখন বলো বৌমা, আমার এখানে কি করার আছে, বা আমার ছেলেরই বা কী করার আছে? তো বন্ধুরা, আমি আমার শ্বশুরাব্বার কাছ থেকে এই সম্পূর্ণ কথাটা শোনার পর আমি নিজেকেই আসলে তখন নিজে সামাল দিলাম যে আসলে মানুষের জীবনে কখন কি হয়। হ্যাঁ, আসলে এটা আমরা কেউই বলতে পারি না। আমাদের জীবনটা আসলে অনেক সময় নাটকের চাইতেও বেশি নাটকীয় হয়ে যায়, সিনেমাকেও হার মানায়। তো যাই হোক, যেটা কপালে লেখা ছিল সেটা তো হবেই। এই লেখা তো আমরা কেউই আসলে আটকাতে পারবো না, তাই না? তো এটা হওয়ারই ছিল, এই জন্য এটা হয়েছে। তো এটা নিয়ে আমি আর কোনো কিছু দ্বিমত করি নাই, বা আমিও কাউকে আর বাধাটা আর দেই নাই। আমি এখন আমার শ্বশুর, সে আমাকে বলেছে যে আমার জীবনের সে দায়িত্ব নেবে। শ্বশুর আমাকে ওই রাতে, মানে কি বলবো বন্ধুরা, এসব কথা আমি কখনো কারোর সঙ্গে শেয়ার করি নাই, আজকেই প্রথম যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে তো প্রতিটা স্বামী স্ত্রীর মন খুব বেশি করে চায়।
তো আমার তো সেদিন স্বামী ছিল না। সেদিন শ্বশুরাব্বা আমার ঘরে একটা ধূমকেতুর মতো ঝড় তুফান শুরু করে দিয়েছিল। শ্বশুরের এই আগ্রাসন দেখে, শ্বশুরের এই এই উত্তেজনা দেখে আমি নিজেই আসলে শিহরিত হয়ে উঠেছিলাম। আমি নিজেই আসলে পাগল হয়ে গিয়েছিলাম। তখন সারাটা রাত আসলে যে কাজের ছেলে ছিল ও আমাকে খুব একটা বেশি টাইম দিতে পারতো না, 2 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা এরকম। কিন্তু শ্বশুর আমাকে এক চুল পরিমাণ, এক বিন্দু আমাকে ছাড় দেয় নাই। সে আমার ভীষণ, আমি একবার বলেছিলাম, শ্বশুর আব্বা আমার পেটটা একটু ফাফা ফাফা লাগতেছে, হ্যাঁ আমি মনে হয় প্রস্রাব করব, আমি একটু ওয়াশরুম থেকে আসি। শ্বশুর আব্বা আমাকে কি বলেছিল জানেন? বৌমা, এখন কোনো প্রস্রাব করা যাবে না, প্রয়োজন পড়লে তুমি বিছানায় মুতে দাও, তারপরও তোমাকে এখন ওয়াশরুমে যেতে দেব না, এখন আমি এক কঠিন মুহূর্তে আছি। তো চিন্তা করে দেখেন, একটা পুরুষ মানুষ, একটা বয়স্ক মানুষ, হ্যাঁ, এই কথা বলে যে এখন আমি একটা কঠিন একটা মুহূর্তে আছি, এখন পারবো না, তুমি বিছানায় মুতে দাও। তো আমি চিন্তা করে দেখলাম, এই বয়স্ক পুরুষ মানুষ আমার শ্বশুর আব্বা, তিনি যদি আরও আগে আমার এই লাইফে তিনি জড়াতেন, আরও আগে যদি তিনি আমার লাইফে আসতেন, তাহলে আমার লাইফকে এতদিনে কতটা চেঞ্জ হতো। হ্যাঁ, আমি এতদিন এই শরীর নিয়ে কেন অত কষ্ট করতাম? তো আসলে অনেক সময় আমরা আসলে অনেক কিছু মুখ ফুটে বলি না, আমাদের মন চায়, শরীর চায়, কিন্তু দেখা যায় আমরা সম্মানের খাতিরে, হ্যাঁ, সম্মান বাঁচাতে অনেক সময় অনেক কিছু আমরা মুখ দিয়ে বলতে পারি না। আর এই না বলার কারণে কিন্তু আমাদের জীবন থেকে অনেক হাসি খুশি মুহূর্ত, অনেক এনজয়, অনেক ভালো ভালো মুহূর্ত কিন্তু হারিয়ে যাচ্ছে শুধুমাত্র এই না বলা কারণে। তো আমি চিন্তা করলাম যে এখন থেকে আর কোনো কিছু না বলে থাকবো না, আসলে মুখের উপর সব কিছু বলে দেব, এটাই আমার জীবনের সব কিছু সেরা একটা সিদ্ধান্ত হবে। তারপর আমি শ্বশুর আব্বাকে বললাম যে বাবা, আপনার ছেলে না হয় বুঝলাম আর একটা বিয়ে করেছে, সে হয়তো মাঝে মধ্যে আসবে, হ্যাঁ, এসে আবার দেখে আবার ওই দেশে চলে যাবে, তো এখন আমার কি হবে? আপনি তো আমাকে এইভাবে কি সারা জীবন পারবেন? এখন আমার তো একটা বিয়ে শাদী করার দরকার, এখন আমার একটা মেয়ে আছে, আমাকে বিয়ে করবে? তখন শ্বশুর আব্বা বলল, বৌমা, আমি এই যে তোমাকে ভালোবাসা দিচ্ছি, এই যে আমি আমার জীবনে তোমাকে আপন করে নিতে যাচ্ছি, বৌমা, আমাকে দিয়ে কি তোমার হবে না? বা আমি যদি তোমার জীবনের দায়িত্ব নেই, আমি যদি তোমার সব কিছুর দায়িত্ব নেই, ভাত কাপড়, তোমার শরীরের দায়িত্ব নেই, বৌমা, তোমার কি কোনো আপত্তি আছে আমাকে তোমার এই জীবনটা দিতে? আমি তখন একটু হেসে দিলাম, দিয়ে আমি বললাম, আব্বা, আপনি সত্যি আমার সঙ্গে সিরিয়াসভাবে কথা বলতেছেন নাকি মশকরাভাবে মজা নিচ্ছেন আপনি? শ্বশুর আব্বা তখন বলল, বৌমা, সত্যি কথা বলতে তোমার শাশুড়িকে অনেক আগেই হারিয়েছি। জীবনের চাহিদা যে কী জিনিস, সুখ কী জিনিস, আমার চাইতে ভালো সেটা আর কেউ জানে না। শুনো বৌমা, আমি তোমার সঙ্গে কোনো মজা নিচ্ছি না, বা আমি তোমার সঙ্গে কোনো ফান করতেছি না, আমি সত্যিই বলতেছি বৌমা, তোমার এই জীবনটা, এই দেহটা, শরীরটা কি তুমি আমাকে দান করবে? আমি বাকিটা জীবন যতদিন বাঁচব তোমাকে নিয়েই আমি বাঁচতে চাই। আজকে থেকে আমার ছেলে যেটা আসলে ও অপূর্ণতা রেখে গেছে, ও বিদেশে বিয়ে করে ফেলেছে, ওর আর একটা সংসার আছে, যেহেতু ও তোমাকে দেখাশোনা করতে পারবে না, বৌমা, আমি যদি তোমার এই শেষ জীবনের দায়িত্বটা নিতে চাই, তুমি কি আমাকে দিবে? আমি তখন হাসি মুখে শ্বশুর আব্বাকে বললাম, বাবা, আপনি যদি আমার সত্যি দায়িত্ব নেন, আমি আপনাকে না করব কেন? হ্যাঁ, তাছাড়া আমি তো অনেক আগে থেকেই রাজি, কিন্তু আপনি আমার শ্বশুর বলে আপনাকে আসলে কখনো লজ্জায় এই কথাটা বলা হয়নি। তবে আজকে রাতে আপনি যে খেলা দেখিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সত্যি যে খেলা দেখিয়েছেন, আমার তো মনে হয় আমার এই জীবনটা আপনাকে সারা জীবনের জন্য দেয়া উচিত। আরে আপনার ছেলে দেশে আসলেই কি আর না আসলেই কি, হ্যাঁ, আমার লাগবে না, আমার তো এখন আপনাকেই লাগবে। শ্বশুর আব্বাও তখন আমাকে বলল, ঠিক আছে বৌমা, তোমার মতো এরকম একটা সৌভাগ্যবান মেয়ে পেয়ে, মানে বউ পেয়ে আমিও আসলে কৃতজ্ঞ। তো বন্ধুরা, শ্বশুর আব্বা গরুর দুধ খায়, ছাগলের দুধ খায়, কচু শাকসবজি খায়, মানে তার শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন,
যার কারণে তিনি এই বয়সে এসেও এতটা শক্তিশালী, এতটা আসলে এই ধরনের কাজ করতে পারে। তাছাড়া আমি যতটুকু জানি বাংলাদেশের বেশিরভাগ পুরুষ মানুষ কিন্তু তাদের একটা সময় পর, একটা বয়সের পর কিন্তু তাদের আর হয় না, আর তারা পারে না, বুঝছেন? মানে এটা হয় আর কি, হয়, এরকম হয়। তো আমি দেখেছি অনেক পুরুষ 20 বছরেই তাদের হয় না, ঠিক আছে? তো বিদেশিরা আসলে যেভাবে দেয় বাংলাদেশিরা ওইভাবে পারে না, কিন্তু যারা পারে, যারা নিজের যৌবন জীবন টিকে রাখতে পারে, তারা কিন্তু শেষ বয়স পর্যন্তও পারে। হ্যাঁ, এটাই আসলে বাস্তব কথা, এটাই আসলে সত্য কথা। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার একটা মেয়ে হয়ে গেছে। এখন আমি আমার নিজের সুখের জন্য যে আমি একটা পরপুরুষকে গিয়ে বিয়ে করব, সে হয়তো আমার সঙ্গে কিছুদিন মজা লুটবে, কিন্তু দিন শেষে সে আমার মেয়েকে কিন্তু আপন করে নিবে না। আমার মেয়েটাকে সে তার নিজের মেয়ের মতো বড় করবে না। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে না, হ্যাঁ, আমার আসলে অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে করা উচিত হবে না। তাছাড়া আমার স্বামী প্রতি মাসে আমাকে 50,000 করে টাকা পাঠাচ্ছে আমার অ্যাকাউন্টে, আর শ্বশুর যতদিন আছে ততদিন তো সে আমাকে দেখভাল করবেই। শ্বশুর যখন থাকবে না, তখন না হয় একটা কাজের ছেলে 10,000 টাকা দিয়ে ম্যানেজ করে নিব। এরপর পরের দিন শ্বশুর আব্বা আমাকে বলল, বৌমা, তুমি আর আমি যেই কাজটা করতে যাচ্ছি এটা এইভাবে না, আমরা নতুন করে একটা জীবন শুরু করি। আমি বললাম, কিভাবে? শ্বশুর আব্বা সেদিন রাতের বেলায় আমাকে একটা লাল বেনারসি টকবকে একটা শাড়ি পরালো, বেশ কিছু চুড়ি দিল হাতে, চোখে দিল কাজল টিপ দিয়ে আমাকে সুন্দর করে সাজালো। আমাকে দেখতে একেবারে যেন বাংলা নববধূর মতো লাগতেছে। আমি বললাম, বাবা, আপনি এটা আবার কোন পাগলামি করতেছেন? তখন শ্বশুর আমাকে বলল, বৌমা, এর আগে তুমি বিয়ে করেছ, আমার ছেলের সঙ্গে বাসরও করেছ, আজকে তোমার জীবনে আরেকটা বাসর আসবে, তুমি কি এই দিনটার জন্য খুশি না? আমি বললাম, বাবা, মানুষের জীবনে তো একবারই বাসর আসে, সেই জায়গায় আমার 2বার বাসর হচ্ছে, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া। সত্যি কথা বলতে মানে সবার ভাগ্যে কিন্তু এমনটা জুটে না। শ্বশুর আব্বা তখন আমাকে বলল, তাহলে আর কথা বলো না। সে আমাকে বলল, বৌমা, তুমি আমাকে বলো, তুমি কি এই বিয়েতে রাজি? সারা জীবন আমার পাশে থাকবে? থাকতে বলো কবুল। আমি নির্দ্বিধায় কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি হাসি মুখে তাকে বরণ করে নিলাম, এবং আমি তাকে কবুল 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 বলে আমার দ্বিতীয় স্বামী বলে আমি তাকে গ্রহণ করে নিলাম। সেই দিনের সেই রাত আমার জীবনে ছিল আরও একটা নতুন অধ্যায়, আরও একটা নতুন জীবনের সূচনা ছিল আমার। ওই রাতের পর থেকেই শ্বশুর পূর্ণাঙ্গভাবেই আমার জীবনের অ্যাক্সেস পেয়ে গেল। আমার জীবনের, আমার লাইফের সব কিছু সে আবার নতুন করে শুরু করে দিল। তো বন্ধুরা, আসলে সাধারণ স্বামী স্ত্রী ঠিক যেইভাবে জীবনযাপন করে, যেমন স্বামী স্ত্রীকে রান্নাবান্না করে খাওয়ায়, একসঙ্গে ঘুরতে যায়, তারপর হচ্ছে মেলামেশা করে, সব কিছু আমার এই বয়স্ক শ্বশুরের সঙ্গে কিন্তু আমার ঠিক এখন এমনটাই হচ্ছে। আর বিশ্বাস করবেন না আপনাদেরকে বললে, আমি আমার সংসার জীবনে এখন অনেক বেশি খুশি। আসলে আমার স্বামীর কথা এখন আমার ভুলেও মনে পড়ে না। ওই বেটাশালা সারা জীবন ওই ইন্ডিয়ান বউকে নিয়ে বিদেশেই থাকুক, দুবাইতেই থাকুক, ওর আর দেশে আসতে হবে না। তো আমার স্বামীর জায়গাটা যদি আমার শ্বশুর আমাকে দিতে পারে, সে যদি আমার সব কিছু আমার সঙ্গে ভাগ বন্টন করতে পারে, সে যদি আমার শরীরের ক্ষুধা, আমার পেটের ক্ষুধা, আমার ঘোরাফেরা করতে পারে, তো এইটাই আর কি চাই। তো একদিন আমি শ্বশুর আব্বাকে বললাম, মানে সে তো এখন আমার স্বামী, আমি তাকে এখন নাম ধরে ডাকি, তার নাম ছিল শফিকুল, আমি তার নাম ধরে ডাকি, শফিকুল, আমরা তো দীর্ঘ প্রায় 6টা মাস সংসার করতেছি এক ছাদের নিচে। শুনো, বাসার ভিতরে থাকতে থাকতে না বড় হয়ে গেছি, আমার মনে হয় কোথায় যাওয়া দরকার। তখন সে আমাকে বলল, কোথায় যাবে ঘুরতে বলো তুমি? তখন আমি বললাম, দেখো, ছোটবেলা থেকেই আমার সমুদ্র দেখার খুব শখ ছিল, চলো না আমরা কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসি। সে আমাকে বলল, তাই?
কক্সবাজার তো আমারও খুব পছন্দের জায়গা। তাহলে চলো আমরা কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসি। তো বন্ধুরা, ততদিনে আমার মেয়েটা একটু বড় হয়ে গেল, প্রায় 5 বছর বয়স হয়ে গেল ওর। ও একটু নিজে নিজেই দৌড়ায়, হাতে খেলাধুলা করে, বা একটু স্বাভাবিক, মানে ও বাচ্চা হিসেবে একটু বুঝে আর কি। তো আমরা রাতে ট্রেনে করে আমরা কুড়িগ্রাম থেকে চলে গেলাম ঢাকায়, তারপর ঢাকা থেকে চলে গেলাম আমরা চিটাগাং, চিটাগাং থেকে আমরা চলে গেলাম কক্সবাজারে। সেইখানে আমরা একটা VIP 5 স্টার একটা রিসোর্টে উঠলাম। তারপর জীবনটাকে এক নতুনভাবে আমরা উপলব্ধি করতে পারতেছি। আসলে জীবনের সুখ, জীবনে যেমন টাকা পয়সা অর্থ দরকার আছে, তেমন আপনার একজন বিশ্বস্ত লাইফ পার্টনারও দরকার আছে। এখন তার চেহারা সুন্দর হোক কিংবা সে দেখতে অনেক বেশি সুন্দর হোক কিংবা কালো হোক, এটা ম্যাটার করে না। তার বয়স কম বা খুব বয়স বেশি, এটা ম্যাটার করে না। জীবন সঙ্গী যদি আপনাকে তৃপ্তি দিতে পারে, আপনাকে যদি সে আপনার চাহিদাটা পূরণ করতে পারে, আপনাকে যদি সে সব মতে খুশি করতে পারে, তাহলে জীবনের আসল স্বপ্ন পূরণ হয়, আসল লক্ষ্য পূরণ হয়। তো আমার শ্বশুরের সঙ্গে আমি একসঙ্গে সমুদ্র দেখতেছি এবং রাতে হোটেলে আমরা আসলে স্পেশাল VIP খাবার খাচ্ছি এবং আমরা স্পেশাল সেরা মুহূর্ত কাটাচ্ছি। আমাদের যে রিসোর্টে উঠেছিলাম সেখানে আমাদের রুমের সঙ্গে একটা বেলকনি ছিল। বেলকনিতে আমাদের আলাদা একটা সুইমিং পুল ছিল। রে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই সুইমিং পুলে আমার এই বয়স্ক শ্বশুর, মানে যিনি আমার এখন বাতার, হ্যাঁ আমার শ্বশুর আর কি, তিনি আমার স্বামী এখন, তিনি আমাকে সুইমিং পুলে নিয়ে বন্ধুরা রাতের বেলা কি যে একটা এনজয়, কি যে একটা মজা করলাম বন্ধুরা। আর আমার শরীরে কোনো কাপড়ই ছিল না তেমন, ব্রা প্যান্টি এগুলো ছিল। শ্বশুরেরও জাঙ্গিয়া ছিল। হা মেয়েটাকে ঘুম পাড়িয়ে রুমের ভিতরে, তারপর আমরা সুইমিং পুলে দুজন একসঙ্গে হিন্দি ডিজে গান বাজিয়ে সুইমিং পুলে, কি রিল্যাক্স। সুইমিং পুল থেকে রাতের সমুদ্র দেখতেছি আর আমরা বিলাসবহুল রিসোর্টে এনজয় করতেছি। পাশাপাশি শ্বশুর বলল আমার জীবনের সেরা ফিলিংস, আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আর শ্বশুর আব্বা সুইমিং পুলে, বাপরে বাপ, ওই দিন আমাকে যা হাত করলো। আমি আসলে, আমার মনে হয় একটা 20 বছরের যুবক ছিল যদি হতো, সেও আমাকে আসলে এতটা কন্ট্রোল করতে পারতো না। আসলে আমি দেখতে একটু মোটাসুটা, মানে আমার স্বাস্থ্য একটু বেশি, যেটা আপনারা আমাকে দেখতেই পারতেছেন। তো আপনারা বুঝেন আমার মতো এইরকম একটা মেশিন আমার এরকম বয়স্ক শ্বশুর তিনি কন্ট্রোল করেছে। তো আসলে মানে আমার জীবনটা এখন হাসি খুশি, মানে খুব এনজয় করতেছি। কিন্তু দেখেন একটা সময় আমি এই স্বামীর জন্য আমি কতটা টেনশন করতাম, চিন্তা করতাম যে আমার স্বামী বিদেশে গেছে, সে আর আসে না। কতদিন কত রাত আমি চোখের পানি ফেলেছি। আমার মনের দুঃখগুলো, আমার মনের কষ্টগুলো আমি কারো কাছে বলতে পারি নাই। আসলে বন্ধুরা, আমরা ভাবি কি জানেন, যে আমাদের টাকা হলেই মনে হয় আমাদের জীবনে সবচেয়ে বড় সুখ হয়। না রে ভাই, বিশ্বাস করেন যারা শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তারাও গিয়ে দেখেন সুখে নাই। স্ত্রীর সঙ্গে 5টা মিনিট প্রাইভেটভাবে কাটাবে, সেই সুযোগটা তাদের কাছে নাই। আসলে আমাদের জীবনে যেমন টাকা পয়সার দরকার আছে, তেমন সুখ শান্তিরও দরকার আছে। আর নারীর দরকার আছে, স্বামীর দরকার আছে, সব কিছু। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটাই বলবো, জীবনে অর্থবিত্ত কম থাকুক, টাকা পয়সা কম থাকুক, কিন্তু আপনারা ওই কাজটা ঠিকই করে নেবেন। কারণ এই কাজটা যদি না করেন বন্ধুরা, হ্যাঁ, স্ত্রীকে যদি ঠিকভাবে সুখ না দিতে পারেন, ওই স্ত্রী কখনোই আপনাকে সম্মান করবে না, ওই স্ত্রী কখনোই আপনাকে ঠিকঠাকভাবে আপনাকে দাম দিবে না। আসলে বন্ধুরা, আমি এই জিনিসটা থেকে আমি বুঝছি যে আসলে জীবনের মানে কি। জীবন হচ্ছে এটাই, ঠিকঠাকভাবে। আসলে গরিবের জীবন হচ্ছে সবচেয়ে বেস্ট। সে সারা দিন কাজ করবে, হ্যাঁ সারাদিন কাজ করবে, 700 টাকা 600 টাকা মজুরি পাবে। রাতের বেলা তার কোনো চিন্তা নাই, টেনশন নাই, সে বউ নিয়ে ঘুমাবে, রিল্যাক্স করবে, বউকে উড়াতুরা রাতের বেলায় দিবে, দিয়ে আসলে
রিল্যাক্সভাবে শান্তিমতে সে ঘুমাবে। কিন্তু বড় লোকের অনেক চিন্তা, অনেক টেনশন, তাদের টাকার টেনশন, এই এই ব্যবসা বাণিজ্যের টেনশন, তাদের কিন্তু এই এই জিনিসটা কিন্তু নাই, তারা কিন্তু সুখ দিতে পারে না। সো বন্ধুরা, আজকের এই গল্পটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো তোমরা যারা যারা প্রথম থেকে দেখেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা বন্ধুরা আমার তরফ থেকে।